প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। বৈঠক শেষে এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না দিলেও তিনি জানিয়েছেন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন সম্পূর্ণ করতে চান তিনি। অন্যদিকে আগামী বছরের রমজানের আগে নির্বাচন চাইছে জামায়াত, আর মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। রাজনৈতিক অঙ্গনের নির্বাচন ঘিরে আমরা যে মতদ্বৈততা দেখছি, এর সংকটের সমাধান কোন পথে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, যেমনটি আসলে আমরা গণমাধ্যমের বদৌলতে দেখলাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, কিন্তু প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখ না জানালেও বলেছেন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে চান তিনি। এই কথা তো অনেকদিন ধরে আমরা শুনছি, এবং মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আস্থাহীনতা, অনাস্থা বা সন্দেহ, অবিশ্বাস আছে, এটা অস্বীকার করবার কোনো নয়। আপনি গ্রামে যান, যেখানেই যান, প্রথমেই জিজ্ঞেস করবে নির্বাচন হচ্ছে তো, নির্বাচন হবে তো। এই যে অনিশ্চয়তা বা সন্দেহ বা অবিশ্বাস বা ধূম্রজাল, এই বিষয়গুলো রাজনীতির জন্য কোনো ইতিবাচক বিষয় না দেশের জন্য। প্রত্যেকের একটা সমাজ, রাষ্ট্র, পরিবার সবকিছুরই একটা পরিকল্পনা থাকে। হ্যাঁ, আমরা সেই পরিকল্পনার মধ্যে থাকতে পারছি না। দেখেন, আপনি জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন, তো একসময় তো প্রধান উপদেষ্টাই বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই কয়েকদিন আগে উনি বললেন যে ডিসেম্বরকে টার্গেট রেখে আমরা সংস্কার কার্যক্রম বা সব কার্যক্রম এগিয়ে নিচ্ছি। তার দপ্তর থেকে প্রধান উপদেষ্টার যে সরকারি যে একটা ফেসবুক চ্যানেল, সেখান থেকে ঘোষণা করা হলো। সেটা একটু পরেই 1 ঘন্টার মধ্যে সেটা পরিবর্তন করে, আবার পরিবর্তন করে 3 দফা সেটা পরিবর্তন করে, বিষয়গুলোকে হাস্যকর কিনা জানি না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো আমার কথা হলো যে ডিসেম্বর থেকে জুন কি কারণে লাগবে, সেই বিষয়গুলো তো রাজনৈতিক দলকে আস্থায় নিতে হবে। সমস্ত রাজনৈতিক দলই, আমি আজকে দেখলাম জামাত ইসলামও বলতেছে যে নির্বাচনটা রোজার আগেই হতে হবে। তো মূলধারা রাজনৈতিক দল যদি আপনি বলেন, বিএনপি আছে, জামাত ইসলাম এখন আছে। বিএনপি জামায়াতের অবস্থানের মধ্যে তেমন একটা পার্থক্য আমরা দেখছি না, কিন্তু বিপরীতমুখী অবস্থানে রয়েছে এনসিপি। হ্যাঁ, এনসিপির কথাটা আসছি। হ্যাঁ, এনসিপি কি বলছে বা কেন বলছে। তো আপনি জুনের মধ্যে নির্বাচন করবেন, আপনি বলেন বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে একটা ডামাডোল দীর্ঘদিনের পরে জুনের মধ্যে ঝড়, বৃষ্টি, গরম, এই বাস্তবতায় কি নির্বাচন হয়েছে? বাংলাদেশে একবার হয়েছিল, এটা তো একটা কঠিন বিষয়। তারপরে আপনার এর মধ্যে রোজা আছে, হ্যাঁ, ফেব্রুয়ারির 16 তারিখ থেকে রোজা বা 17 তারিখ থেকে, তারপরে কুরবানির ঈদ আছে, রোজার ঈদ আছে, এর মধ্যে ছেলে মেয়েদের পরীক্ষা টরীক্ষা, অনেকগুলো ইস্যু। তা আপনি কি কারণে নির্বাচনটা নিয়ে এই ধরনের এই মানে প্রহসন হচ্ছে? কিন্তু শহীদুল ইসলাম বাবু, যেমনটা আসলে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বরে নির্বাচন হবে না, তেমন নয়। না 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 না, তা বললে দেখ, সেটা আমরা বলেছি এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব আমি একটা কথা বলি, চেষ্টা করা গভর্নমেন্ট হবে। যদি ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচন বলে, তারপরে যদি 15 জানুয়ারি নির্বাচন হয়, সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আস্থায় নেয়, তাহলে তো এটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না একেবারে, হ্যাঁ, বা বাংলাদেশ একেবারে সমুদ্র তলায় যাবে না। বিষয়টা আস্থার বিষয়, কিন্তু তাদের মধ্যেই নানান ধরনের, শুধু এইটা না, তো আপনি দেখছেন যে সরকারের অংশ যারা, তারাও নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, এক একজন এক এক সময়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মানুষ তাদেরকে নাকি 5 বছর চায় আরো। তারপরে অনেক সুশীল সমাজখ্যাত বিএনপি বিদ্বেষী যারা সরকারকে সমর্থন করছেন, এরকম বলছেন নির্বাচন হইলে কি শয়তান চোর বাটপারের আসর বসে, অতএব নির্বাচন আর দরকার নাই। সরকার এই এনসিপির কথা বললেন, এনসিপির অনেকেই বলছেন একেবারে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারবে না। সরকারের এনসিপির কথা, আজকে আপনি এনসিপির কি আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম, তার বক্তব্যের কথা বলছেন, তারা হঠাৎ করে তারা এই বক্তব্য দিলেন। এনসিপি তো সরকার ঘনিষ্ঠ একটা সংগঠন দীর্ঘদিন, এবং যিনি বক্তব্য দিয়েছেন যে বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট প্রশাসন, কয়েকদিন আগে তিনি সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, এবং তার 2 জন সহকর্মী স্টিল নাও সরকারে আছে। এবং শুধু তাই না, বাংলাদেশ রাষ্ট্রের
যিনি এখন প্রধান উপদেষ্টা, তিনি নিজে ঘোষণা করে বলেছেন যে তাদেরকে তো আমি দল করতে বলেছি, তোমরা দল করো, তোমাদেরকে তো মানুষ আস্থায় নেবে, আর যদি না করো তাহলে বাংলাদেশের 24-এর স্পিরিট বা গণতন্ত্রের স্পিরিট নাকি একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা। তারপরে এই আন্দোলন ছিল একটা মেটিকুলাসলি মানে ডিজাইন করা একটা আন্দোলন। হ্যাঁ, তারা যদি রাজনীতিতে না আসে তাহলে কি বলে, এর একজন মাস্টার মাইন্ডও আছে, সেই মাস্টার মাইন্ডও তিনি পরিচয়ও করিয়ে দিয়েছেন। তার মানে কি, যে একটা সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দল, কেউ কেউ রাজার দল বলছেন, আমি যদি সেইভাবেও না বলি, এটা তো পরিষ্কার যে সরকার ঘনিষ্ঠ একটা সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত একটা রাজনৈতিক দল, যিনি কয়েকদিন আগে উপদেষ্টা পরিষদে ছিলেন, তিনি একটা অভিযোগ করেছেন যে বিএনপির প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে। এটা গুরুতর অভিযোগ। তাহলে তো এখন প্রশ্ন আসতেই পারে যে এই সরকার নিরপেক্ষ না। আসেন তাহলে এই সরকারকে আমরা নতুন করে একটা কেয়ারটেকার সরকার তৈরি করি, এই প্রশ্ন তো আসতে পারে। এই জন্য এগুলো হয়েছে কি, যে ওই যে সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স একটা কথা আছে না, বলে দেওয়া, এবং এটা সরকারের পক্ষ থেকে সরকার বলাচ্ছে কিনা এটাও এখন কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। নানান ধরনের, কেউ কেউ তো বলছেন প্রফেসর নোয়েস্ট, প্রফেসর ইউনুস ইজ দ্য বেস্ট বলানো হচ্ছে, সামাজিক মাধ্যম টাধ্যম এগুলো এনজয় করছেন। প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি আবার এগুলো শেয়ার করেন তার ফেসবুক পেজে বা আইডিতে। এইগুলো নিয়ে না, সেই জন্য মানুষের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, ধূম্রজাল তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। এটা দেশের জন্য গণতন্ত্র, আমরা এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না, এখন পর্যন্ত আমরা চাই না, আমরা সহযোগিতা করে আসছি। হ্যাঁ, কিন্তু আপনি সুপরিকল্পিতভাবে একটা রাজনৈতিক দলকে মেলাইন করবার জন্য যেইভাবে সমস্ত আয়োজন করছেন, যেভাবে লেলিয়ে দিচ্ছেন, হ্যাঁ, এবং চরিত্র হনন করবার জন্য যে প্রক্রিয়া সমস্ত আয়োজন করেছেন, এটা খুব শুভ লক্ষণ বলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আমরা একটা সংকটের দিকে অগ্রসর হচ্ছি বলে আমার মনে হচ্ছে। সরকারের জনপ্রিয়তা নিয়ে কি বিএনপির মাঝে কোনো শঙ্কা রয়েছে? আশ্চর্য, সরকার কি রাজনৈতিক দল? জনপ্রিয় হইলে অসুবিধে কি? সরকার তো কোনো রাজনৈতিক দল করে না। প্রফেসর ইউনুস নির্বাচন করবেন সেটা নিয়েও তো কোনো কথা নাই। হ্যাঁ, উনি যদি মনে করেন যে তিনি একটা দল তৈরি করেছেন, কেউ কেউ যেটা বলছেন, আমি বলছি না সেই দলের জনপ্রিয়তা কি, বা ওই যে কয়দিন আগে আমরা দেখলাম, হ্যাঁ, মানে বজ্র আটনি ফাঁসের মানে ঢাক ঢাক গুড়গুড়, হ্যাঁ, মানে গর্জন হচ্ছে, বর্ষণ হচ্ছে না, প্রেস এই দেখলাম না শহীদ মিনারে, তাদের ডাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয়ে গেছিল, ফ্যাসিবাদকে শুধু তাদের ডাকে উপড়ে দিছে। দেখলাম সামনের লোক আছে কয়েকজন, শুধু গণমাধ্যম, সাংবাদিক আর ফটোগ্রাফার ছাড়া আন্ডাই। তো কি মিন করছে এগুলা? এখন তাদের জনপ্রিয়তা যদি আমরা পিত হয়ে যাই তো বলতে পারবেন আপনি, অসুবিধা তো নাই। যেমনটা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বলছিলেন, যে বলছিল যে দেশের জনগণ এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। উনি জনগণের সংজ্ঞা কি, কোন জনগণ বলেছে? উনি কি জনগণের জন্য এটা গণভোট নিছে কি? এইসব কথা হাসিনা বলতো যে জনগণ তাকে আমৃত্যু চায়, হাসিনার কোনো বিকল্প নাই। হাসিনা মরে গেলে তো বাংলাদেশ বঙ্গোপসাগর ভাইসে যাবে, হাসিনা ছাড়া আমাদের কি হবে, এবং মানে হাসিনা একেবারে এক নেতা এক দেশ। তো উনারা যেভাবে বলছেন ওই একই তো স্টাইল মনে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক আর কি। বাংলাদেশে জনগণকে আপনি কে, উনি কি লিজ নিছে সব জনগণকে? হ্যাঁ, উনি কিভাবে বলে এগুলা? দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা এগুলো তো ওই একই সিনড্রোম মনে হচ্ছে আমাদের কাছে, পুরনো রোগ। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবু। সোহরাব হাসান, বর্তমান বাস্তবতায় আবারও কি নির্বাচন কেন্দ্রিক সংকট তীব্র আকার ধারণ করলো? ধন্যবাদ আপনাকে, বাবুল ভাইকে শুভেচ্ছা। বাবুল ভাইয়ের কণ্ঠে বেশ উত্তাপ ছিল, তো উত্তাপটা আমরা আশা করি যে নির্বাচন না হওয়া পর্যন্ত উত্তাপটা থাকবে। কারণ রাজনীতি, আমরা নির্বাচন, আওয়ামী লীগের 15 বছর না হলেও 10 বছর তো নির্বাচনে ছিল, এবং সেই নির্বাচন নিয়ে এত আন্দোলন, এত সংগ্রাম, অভ্যুত্থান হলো, আবার এখন নির্বাচন নিয়েই কথা বলতে হচ্ছে। গত 8 মাসে কিন্তু সবচেয়ে বেশি উচ্চারিত 2টি শব্দ নির্বাচন ও সংস্কার, কিন্তু এ ব্যাপারে এই সরকার বা রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, কোন নির্বাচন হবে, এ নিয়ে মতভেদ আছে সংস্কারের সীমা পরিসীমা নিয়েও। এখন রাজনৈতিক দলই তো দেশ পরিচালনা করবেন, তারাই তো দেশের প্রতি, দেশ ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ ঠিক করবেন। পারস্পরিক আস্থার একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত, সেটি হয়নি। আজকে যে সমস্যা তৈরি হয়েছে সেটি কিন্তু 2024 সালের আগস্টে ছিল না। তখন রাস্তায় যারা সক্রিয় ছিল, সব রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধি সবাই কিন্তু এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে। কিন্তু এই ব্যত্যয়টা ঘটলো কেন, এই সমস্যাটা তৈরি হলো কেন? তৈরি হলো পারস্পরিক আস্থার অভাব। এখন বিএনপি, এই সরকারের পক্ষে তো বিএনপি যেসব কথা বলছে সেটা একেবারে ফেলে দেওয়ার মতো না। যে সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথা অতীতেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, এবং সময় নিয়ে
আর তাহলে সরকার বলুক যে আমরা 2026 সালে জুনের মধ্যে নির্বাচন করতে চাই। এই যে জুন না ডিসেম্বর, ডিসেম্বর না জুন না মার্চ, এই যে একটা দোলাচল, এই দোলাচল মানুষের মধ্যে সংশয় সন্দেহ। বিএনপি যে লক্ষ্য নিয়ে আজ বৈঠকে বসেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে, 8 মাস পেরিয়ে গেছে এই সরকারের, সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে আসলে সমস্যাটা কোথায়? না, রোডম্যাপ এটা সরকারের, যেমন এটি সরকার একটা কৌশল হতে পারে, যেমন সরকার অনেকগুলো বিষয় বলেছে সংস্কারের ব্যাপারে। এখন একটা ভয়, সেটা সরকার বা সরকারের বাইরে যারা আছে তাদের মধ্যেও, যে রাজনৈতিক দলগুলো আবার পুরানো ধারায় ফিরে যায় কিনা। বিচারের কথাও আজকে জানিয়েছেন বিচারের, কিন্তু এই বিচার এবং সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ না ভাবা উচিত। বিচার বিচারের মতোই হবে, চলবে। এখন ধরুন বিচার শেষ হলো না, আগামী বছর জুনের মধ্যেও বিচার শেষ হলো না, তাহলে কি নির্বাচন আটকে থাকবে? তাহলে সরকারকে এগুলো বলতে হবে যে নির্বাচন কোন পর্যন্ত বিচার তারা শেষ করতে চায়, শেষ করতে পারবে। আর বিচার তো আদালতের বিষয়, সরকার নির্বাহী বিভাগ তো বলে দিতে পারে না যে আমি 6 মাসের মধ্যে বিচার শেষ করব। নির্বাহী বিভাগ একটাই করতে পারে যে তদন্ত কাজটা শেষ করতে পারে। তারপর হচ্ছে আদালত এটি শুনানি নেবে, সাক্ষ্য নেবে, তারপর তারা বিচার করবে। আর বিচার প্রক্রিয়া, বাংলাদেশের বিচার প্রক্রিয়া তো আমরা জানি কত দীর্ঘ এবং কত জটিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছিল। সেই মামলাও কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় এসেছিল, শেখ হাসিনা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে এবং তিনি কোনো মামলারই আর তদন্ত হয়নি, তদন্তের আগেই শেষ হয়েছে। আর খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটাও কি চূড়ান্ত হয়েছে? আওয়ামী লীগ সরকার কিন্তু চূড়ান্ত করতে পারেনি। হাইকোর্ট রায় দিয়েছিল, রায়ের বিরুদ্ধে আপিল, সুপ্রিম কোর্টে আপিলের বিষয় ছিল। তো সুতরাং এই বিচার প্রক্রিয়া কবে শেষ হবে এটা একটা প্রশ্ন। এটা নির্বাহী বিভাগ কিন্তু বলে দিতে পারে না। সেটা একমাত্র সামরিক শাসন থাকলে কোর্ট মার্শাল করে এটা করা যায় যে কবে বিচার শেষ হবে, যেটা জিয়াউর রহমানের যে অভ্যুত্থান হয়েছিল, সেনাবাহিনীর এক অংশ তাদের বিচার করা হয়েছে এভাবে। এখন আস্থায় আনতে হবে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকে, যেমন রাজনৈতিক দলগুলোর ওকে আস্থায় নিতে হবে, আবার একইভাবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। আর যেমন ধরুন এখন আজকের বৈঠকের পর আস্থা তৈরি হবে নাকি আস্থার সংকট হবে? আমরা সংকটেই আছি, সংকটে ছিলাম। সংকট কাটবে কিনা এটা নির্ভর করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর, দৃষ্টিভঙ্গির উপর, এবং তারা ঐকমত্যে কতটা পৌঁছতে পারে, কোন কোন বিষয়ে পারে তার উপর। যেটি বললেন যে প্রধান দুটি দল, মানে আওয়ামী লীগ তো মাঠ ছাড়া এবং তারা নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে নানা প্রশ্ন আছে। অনেক দল তারা নির্বাচন যাতে না করতে পারে সেই দাবিও জানিয়েছে। তাহলে প্রধান দুটি দল, মানে শক্তির দিক থেকে বিএনপি এবং জামাত ইসলাম, তারা বলছে যে নির্বাচন দ্রুত হওয়া উচিত। কেউ বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কেউ বলছে রোজার আগে মানে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত, 15 তারিখের মধ্যে। সেটি এবং ঈদের আগ মুহূর্তেই নির্বাচন হবে তা তো সম্ভব না, বা রোজা শুরুর, আর সেখানেও অন্তত 15 দিন, রোজা শুরুর 15 দিন আগের শেষ করতে হবে। সেই সময়সীমার সাথে আসলে খুব একটা ব্যবধান নেই। এতদিন আমরা কিন্তু দেখেছি যে বিএনপি এবং জামাতের নেতাদের বক্তৃতা বিবৃতিতে ভিন্ন ভিন্ন অবস্থান, এবং জামাতের মধ্যে এটাও ছিল যে আগে বিচার এবং আগে সংস্কারের পরই নির্বাচন হবে। এখন কিন্তু তার জামাত ইসলাম দেখলাম যে অবস্থান অনেকটা পরিবর্তন করেছে। আবার নতুন দল এনসিপি বলেছে যে বর্তমানে প্রশাসন যে অবস্থায় আছে, অর্থাৎ তারা অভিযোগ করেছে যে প্রশাসন বিএনপি দ্বারা প্রভাবিত বা বিএনপি প্রশাসনে হস্তক্ষেপ করছে। একই অভিযোগ কিন্তু বিএনপিও করেছে যে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বা এনসিপি যারা এখন নতুন রাজনৈতিক দল করেছে, তারা বিভিন্ন জায়গায় প্রভাবিত করছে এবং এমনকি প্রশাসনে তাদের খবরদারি বা নানা রকম অভিযোগ করেছেন তারা। এখন কোনটি সত্য মানুষ কিভাবে জানবে?
তাহলে তাহলে কি এই দুই পক্ষের অভিযোগই তদন্ত হওয়া উচিত, এবং দুপক্ষই প্রশাসনকে প্রভাবিত করতে চাচ্ছে তাদের ভবিষ্যৎ নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য। যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু আবার আমরা পুরনো জায়গায় ফিরে যাচ্ছি, যে অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তারা প্রভাবিত করতে চায়, যারা বড় দল তারা প্রভাবিত করতে চায়। এই প্রভাব বিস্তার করা, প্রশাসন তো প্রশাসনের মতো চলবে, নির্বাহী বিভাগ সাথে তো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং এই সরকারের যে কথাগুলো বাবুল ভাই বললেন, যে এই সরকারের কোনো উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টার কোনো বক্তব্যে তাদের কোনো দলের প্রতি বা কোনো গোষ্ঠীর প্রতি পক্ষপাত বোঝা যায় বা পক্ষপাত আছে বলে ধারণা করা যায়, সেটি থেকে কিন্তু তাদের দূরে থাকতে হবে। তারা কোনো দলের পক্ষেও থাকবে না, কোনো দলের বিপক্ষেও থাকবে না। তাদের উপর দায়িত্ব হচ্ছে, একটি হচ্ছে সংস্কারের দায়িত্ব, ন্যূনতম সংস্কারটি শেষ করে নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয়। কারণ এই নির্বাচন নিয়ে স্বাধীনতার পর থেকে মানে ঝগড়াঝাটি, উত্থান পতন, রাজনৈতিক সংঘর্ষ কম হয়নি। এমনকি 90-এর পর একটা যে গণ অভ্যুত্থান হলো, তারপর আশা করা গিয়েছিল যে রাজনৈতিক দলগুলোর সুমতি হবে, তারা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা কর্মসম্পর্ক তৈরি করবে। আমরা 4টি ভালো নির্বাচন চেয়েছি, আরেকটি ভালো নির্বাচন ভবিষ্যতে আশা করি, কিন্তু সেই ভালো নির্বাচন দিয়ে কিন্তু আমরা ভালো সংসদ পাইনি, আমরা গণতন্ত্র পাইনি। কারণ গণতন্ত্র হচ্ছে সরকারি দল ও বিরোধী দল সম্মিলিত প্রয়াসে গণতন্ত্র হয়। এখন যারা জয়ী হয় তারা যদি বিরোধীদের একেবারে নিশ্চিহ্ন করতে চায়, আবার বিরোধীদের তখন হাতে থাকে একমাত্র রাজপথে অস্ত্র, এবং সেটা ব্যবহার করে তখন এই হরতাল, অবরোধ এই ধারাই চলে আসছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি এটা করেছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ করেছে। কিন্তু সর্বশেষ যেহেতু আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় ছিল, সুতরাং তার নিপীড়ন, তার যে স্বৈরতন্ত্রটা একটু জোরদার। সেখানে আপনার কাছে আমার প্রশ্ন, যে গণঅভ্যুত্থানের পরও, এত মানুষ প্রাণ দেবার পরও আমরা পুরনো রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাবো, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শকদের সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, এতদিন আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে ছিল বিএনপি জামায়াত। বর্তমান সময় আমরা নির্বাচন নিয়ে যে অবস্থান দেখছি বিএনপি জামায়াতের প্রায় কাছাকাছি বলা যায়। এর আগে আমরা জানতে পেরেছি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে। আবারও কি জামায়াত বিএনপি শিবিরে ফিরতে যাচ্ছে? আমি জানি না সরকার জামাত বিএনপি শিবিরে ফিরবে, আমার মনে হয় সেই সুযোগ এবার নাই। হ্যাঁ, রাজনীতি ভিন্ন, বাস্তবতা ভিন্ন, পরিবেশ, হ্যাঁ, নতুন রাজনৈতিক একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। এই বাস্তবতায় বিএনপি জামাত ঐক্য করে নির্বাচন করবে এটা আমার মনে হয় না আর কি। হ্যাঁ, করতে পারে, রাজনীতির কৌশল, রাজনীতির বাস্তবতা, এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলের সাথে ভিন্ন ভিন্ন রাজনীতিতে আলাপ আলোচনা হইতে পারে। ইতিবাচক সম্পর্ক উন্নয়ন করা, এই যে কাদাছড়াছড়ি, বিদ্বেষ, অবিশ্বাস, সন্দেহ, এগুলো দূর করার জন্য সব রাজনৈতিক দলের নেতাদের সাথেই সব রাজনৈতিক দলের নেতাদের কথা হওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। হ্যাঁ, কারণ আমরা একটা গণঅভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে সেই খিস্তি খেয়রের রাজনীতি, সেই চরিত্র হননের রাজনীতি, সেই বিদ্বেষপূর্ণ রাজনীতি আমরা চাই না আর বাংলাদেশে, এবং নতুন প্রজন্ম প্রত্যাশাও সেটা। হ্যাঁ, আর কত বলেন আপনি, এই যে রাজনীতির চরিত্র হনন, রাজনীতির নামে ক্লাউনদের বক্তব্য, বিবৃতি, বিদ্বেষ, খিস্তি খেয়র, হ্যাঁ, এই রাজনীতি থাকা উচিত। সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের আস্থার সম্পর্ক থাকার প্রয়োজন আছে। সেটা দেশের প্রশ্নে, জাতীয় ঐক্যের প্রশ্নে, সব বিষয়ে আমরা একমত হবো তা না, কিন্তু একমত যদি নাও হই, বিরোধিতা বা সমালোচনারও একটা ভাষা থাকার প্রয়োজন আছে, শালীনতা থাকার প্রয়োজন আছে। আপনি সমালোচনাও করতে পারেন শালীনভাবে, সুন্দরভাবে, হ্যাঁ, তারও একটা মর্যাদা থাকতে পারে। সেই দিক থেকে এটাকে আমি পজিটিভলি দেখছি। এর আগে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছিল যে ডিসেম্বরের নির্বাচনের দাবি নিয়ে তারা রাজপথে নামবে, আন্দোলনে নামবে, এমন কোনো পরিকল্পনা সামনে? হ্যাঁ, সেটা যদি পার্টি মনে করছে, আজকে দেখা করেছেন, এবং আমাদের পার্টির আমি যেটা শুনলাম মিডিয়ায়, মানে মহাসচিব যেটা বলেছেন যে আমরা মোটেই সন্তুষ্ট না, আমরাও সন্তুষ্ট না, সন্তুষ্ট হওয়ার কোনো কারণও নাই। এখন পার্টির নীতি নির্ধারকরা যদি মনে করে যে না, সরকারের বিরুদ্ধে, আমরা তো এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করিনি, বরং সমর্থনই দিয়ে আসছি, এবং এটাও বলেছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন সরকার যদি সেই সমর্থন না নিয়ে, সেই সমর্থনের মধ্যে মানে কি বলবো,
সন্দেহ অবিশ্বাস তৈরি করতে চায় বা একটা আস্থাহীনতার পরিবেশ তৈরি করতে চায়, তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপি কর্মসূচি দিবে কবে বা দিবে কিনা সেই বিষয়গুলো পার্টির নীতি নির্ধারক আছেন, ওনারা নিশ্চয়ই আলোচনা করবেন, আলোচনা করে যদি মনে করেন তো দিবেন। আপনারা যেমন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন, অন্যদিকে একটি দলকে সন্তুষ্ট করতে প্রধান উপদেষ্টা সময় বললে অন্যরা অসন্তুষ্ট হতো, এমনটি বলেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আমি বুঝতে পারিনি কি বলতে চেয়েছেন উনি। আপনারা তো সুনির্দিষ্ট রোডম্যাপ চাইছেন, কিন্তু যেমনটি আসলে তিনি বলছেন যে একটি দলকে সন্তুষ্ট করতে প্রধান উপদেষ্টা সময় বললে, মানে নির্বাচনের রোডম্যাপের কথা বললে অন্যরা অসন্তুষ্ট। আচ্ছা, নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ বললে কি কারণে অসন্তুষ্ট হবে? তাহলে কি তাদের গণতান্ত্রিক চিন্তা, চেতনা, মূল্যবোধ একেবারে বিলোপ হয়ে যাবে? আবার নতুন করে নির্বাচনের রোডম্যাপ তো থাকারই প্রয়োজন একটা দেশের জন্য। এটা পঞ্চবার্ষিকীর পরিকল্পনা থাকা প্রয়োজন। একটা অন্তর্বর্তী সরকার, তাদের একটা পরিকল্পনা থাকবে না, সেটা মানুষ জানবে না। মানুষের মধ্যে সন্দেহ আছে, অবিশ্বাস আছে, অনাস্থা আছে, শঙ্কা আছে যে কোন দিকে যাচ্ছে। আর একটা অনির্বাচিত সরকার দেশের মধ্যে আছে, দেশের অর্থনৈতিক বাস্তবতা, নানান ধরনের সংকট। এই সংকটের মধ্যে আমরা তো নির্বাচনের কি বলে, আমরা তো নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চাই। আমরা বলেছি একটা নির্বাচন, সেই দাবি আমাদের পুরনো দাবি, 15 বছর যাবৎ আমরা বলছি যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, এক টাকার অধীনে বা দল নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই। তখনও যা চেয়েছি, এখনো আমরা তাই চাচ্ছি। এর কারণ যে আমরা ভুলও যদি হয়, আপনি ধরে নেন এই সরকার বাংলাদেশকে 5 বছরের মধ্যে ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড বানাই দিবে, তারপরও তাকে 5 বছর ক্ষমতায় থাকার ভ্যালিডিটি মিন করে না, বা এটা কোনো গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে ধারে কাছেও পড়ে না। সেটা তো সম্ভবই না। কি অর্জন হয়েছে না হয়েছে সেই সমালোচনা আমি নাও যদি যাই, এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য বা মিন করে না। আমরা নির্বাচনের একটা রোডম্যাপ, যদি উনি বলতেন যে ডিসেম্বর না, ডিসেম্বরের মধ্যে আমরা করবো, যেটা ইতিপূর্বে উনি বলেছেন, তাহলে আমরা বলিনি যে কালকে নির্বাচনের তারিখ দিয়ে দেন, এরকম আমরা বলিনি। আমরা বলেছি যে আপনি সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দেন, কারণ মানুষের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা বা উদ্বেগ আছে নির্বাচন নিয়ে। কিন্তু আমরা দেখছি এনসিপির সাথে বিএনপির প্রত্যাশার জায়গায় এক ধরনের ফারাক তৈরি হচ্ছে। এনসিপি যেমনটি বলছে তারা ন্যূনতম সংস্কার না, তারা মৌলিক সংস্কার, কাঠামোগত সংস্কার চাইছে। বিএনপি বলছে ন্যূনতম সংস্কারের কথা, এবং তারা সুনির্দিষ্টভাবে বিচারের কথা বলছে। আচ্ছা, এ তো বায়বীয় কথাবার্তা, এগুলি হলো নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। এই জন্যই প্রশ্নটা উঠছে। বিচারটা কি করবে, কতদিনে করবে, কি করবে, এটা কি সম্ভব? নির্বাচনকে আপনি বিচারের সাথে কেন মিলাচ্ছেন? নির্বাচনকে আপনি সংস্কারের সাথে কেন মিলাচ্ছেন? এগুলো তো ধান্দাবাজি বলে, নতুন একটা ধান্দাবাজি, নতুন বন্দোবস্তের নামে এগুলো মানুষ মনে করছে, এবং এটা বাস্তবতা বলে মনে হচ্ছে। একটা রাজনৈতিক দল যার বয়স কয়দিন আপনি বলেন, তারা কেন কি কারণে এই মানে এদের সর্বোচ্চ নেতৃত্বের বয়স হলো 28 বছর, এবং ছাত্রদেরকে নিয়ে তৈরি হয়েছে একটা রাজনৈতিক দল। তারা যদি এরকম, এবং যারা যাদের রাজনৈতিক কর্মকাণ্ড ম্যাক্সিমাম ফেসবুক কেন্দ্রিক, তারা যদি কি রাষ্ট্রীয় অনুষ্ঠানে 3টা দলের মধ্যে দাওয়াত পায়, এটা কি বৈষম্য না? এটা তো সরকারের বৈষম্যমূলক, তাদের প্রতি সিম্পেথি বা তাদের প্রতি কি বলে পক্ষপাত বলে মনে করছি। অনেক পুরনো রাজনৈতিক দল আছে, তারা দাওয়াত পায় না, এনসিপি কিভাবে দাওয়াত পায়, যারা এখনো নিবন্ধনে পায় নাই। তো সরকার তো তাদের প্রতি কি পক্ষপাত। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। সোহরাব হাসান, এনসিপি কি সরকারের আনুকূল্য পাচ্ছে? এখন সেটা এক সরকার বলতে পারবে এবং এনসিপি বলতে পারবে। আর তার বাইরে যারা আছে রাজনৈতিক দলগুলো, আনুকূল্য কোন অর্থে? প্রশাসনিক আনুকূল্য? এনসিপির যে আহ্বায়ক অভিযোগ করলেন উল্টো, যে বিএনপি আনুকূল্য পাচ্ছে, বিএনপি প্রভাব বিস্তার করছে প্রশাসনের উপর। আসলে পারস্পরিক আস্থার সংকট এখানে দেখা দিয়েছে, এবং সেটার বোধহয় একটাই কারণ, যে ভোটের হিসাব নিকেশ। যে দল মনে করে যে নির্বাচন দ্রুত হলে তাদের রাজনৈতিক সুবিধা বা তাদের প্রতি জনসমর্থন বেশি পাওয়া যাবে, বেশি থাকবে, তারা হয়তো দ্রুত নির্বাচন চায়। আর যারা মনে করে যে দল গুছাতে হবে, দল সংগঠিত করতে হবে এবং নির্বাচন যত বিলম্ব হবে তাদের সুবিধা হবে, তারা হয়তো নির্বাচন পেছানোর কথা বলছে, বা নির্বাচন নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের কথা বলছে। এখন ষড়যন্ত্র বা এই যে প্রতিদিনের যে বক্তৃতা, বিবৃতি একে অপরের বিরুদ্ধে, এটি আক্ষরিক অর্থে না ধরে এটা রাজনৈতিক চাপ হিসেবেও আমরা ধরে নিতে পারি। যে অবশ্যই বিএনপি যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে, এটাও তাদের রাজনৈতিক কৌশলের অংশ, যে সরকারের কাছ থেকে জানা যে তারা সরকার কি করতে চায়। এখন নতুনভাবে তারা কৌশল নির্ধারণ করবে। আর যদি সরকার বলতো যে এটা ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ বিএনপি যেভাবে নির্বাচন চায় সেটি সেই দাবি পূরণ হয়েছে, তাহলে একভাবে হতো। আগের অংশে সেই প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম সোহরাব হাসান, যে আবারও যদি নির্বাচনের দাবি নিয়ে বিএনপিকে রাজপথে নামতে হয়, তাহলে গণঅভ্যুত্থানের পর আসলে পরিবর্তনটা কি এলো?
না, তাহলে তো একটা বড় পরিবর্তন হলো যে কারণে বিএনপি আওয়ামী লীগ আমলের বিএনপিকে আওয়ামী লীগ আমলের রাজপথে থাকতে হয়েছে, সেই একই কারণ তাহলে মানুষ বুঝে নেবে যে বিএনপির এখনো সেই নির্বাচন মানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক সরকার নয়, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই অথবা সরকারের সদিচ্ছা নেই, সেটাই প্রমাণিত হবে। কিন্তু আমরা মনে করতে চাই যে সরকার সেই অবস্থান নেবে না, কারণ এই সরকার রাজনৈতিক উদ্দেশ্য নেই, এই সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নেই, এটা তারা প্রকাশ্যে বলেছেন। এই সরকারের দুটি দায়িত্ব, প্রশাসনিক ক্ষেত্রে কিছু রাষ্ট্রের কাঠামোগত কিছু সংস্কার করা, এবং বরং যে বিষয়টি বলতে পারে, এবং সেটি আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার বলতেই পারে বা বলাই উচিত, বা ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার বিপরীতে কোনো রাজনৈতিক দল না যায় যারা ভবিষ্যতে সরকার গঠন করবে। যেমন বিচারের প্রশ্ন, এখন সরকার বা অন্য ছাত্র নেতৃত্ব সব দলের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে সনদ, জুলাই সনদ, চার্টার, সেই চার্টার করার জন্য যে ঐকমত্যটা কি হবে, যে হ্যাঁ যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, এই বিচার নির্বাচনের পর বিচার প্রক্রিয়া বন্ধ হবে না। আরেকটা হতে পারে যে সংস্কার, কাঠামোগত সংস্কার, এই সংস্কার প্রক্রিয়াও চলবে, আর রাজনৈতিক দলগুলো এর থেকে পিছিয়ে যাবে। সংস্কারের প্রস্তাবের বিষয়ে তো আমরা দেখছি যে রাজনৈতিক মহলে মতভিন্নতা আছে, সেখানেও আমরা আসলে ঐকমত্যে কিভাবে পৌঁছাবো সেই আলোচনায় ফিরবো। আবারও বিরতি শুরু হয়েছে, মতভিন্নতা তো থাকবেই, গণতান্ত্রিক সমাজে মতভিন্নতা থাকবেই। সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, সংস্কার নিয়ে আমরা রাজনৈতিক দলের মাঝে এক এক ধরনের প্রত্যাশা দেখছি। না, প্রত্যাশার তো ভিন্নতা থাকতেই পারে, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে সেটা, এবং গণতন্ত্রে কিন্তু একটা আপোষমূলক অবস্থানও নিতে হয়, যে সবাই যদি তার নিজ নিজ অবস্থানে অনড় থাকে, যে আমি এই দাবি পূরণ না হলে বা আমার কথা না শুনলে আমি এটা নেই, বা আমি একমত, আমি এটি মানব না, মানে যেটি কর্তৃত্ববাদী শাসনে হয়ে থাকে। আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু হয়েছে সেটাকে মানে লক্ষ্যে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়াটা দরকার, এবং সব ব্যাপারে সব দল একমত হবে না। সেখানে মানে বৃহত্তর দল, মানে বেশিরভাগ দল যে বিষয়গুলো একমত হবে, বা সব দল যে বিষয়গুলো একমত হবে, সেটা নিয়েই কিন্তু এগোতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন অনেক দলের সাথে বসেছে, তারা প্রশ্ন পাঠিয়েছে, প্রশ্নের জবাবও দিয়েছে, এবং আগামীকাল বিএনপি প্রতিনিধি দলের সাথে তাদের বৈঠক হবে, অন্য অনেক দলের সাথে বৈঠক হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন তো একটা ধারণা পাবে যে বেশিরভাগ দল কোন কোন বিষয়ে একমত পোষণ করছে, তার ভিত্তিতেই সংস্কার কাজটা মানে কর্মসূচিটা নির্ধারণ করতে হবে যে এই পর্যন্ত আমরা করব, আর এই পর্যন্ত আমরা ভবিষ্যৎ যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে যাবে, তাদের কাছ থেকে তাদের অঙ্গীকার করতে হবে যে তারা এই সংস্কার প্রক্রিয়া বন্ধ করবে না বা বিচার প্রক্রিয়া বন্ধ করবে না। এরকম একটি বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারে। আর যদি কেউ গো ধরে বসে, কেউ তার অবস্থানে অনড় থাকে, যেমন অনেকগুলো প্রশ্ন এসেছে, কোন নির্বাচন আগে হবে। একসময় তো আমরা শুনছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন না হলে অন্য জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হতে পারবে না, কিন্তু এখন সেটা থেকে কিন্তু অনেকটাই এখন আর গণপরিষদ না জাতীয় সংসদ, আবার গণপরিষদের সঙ্গে জাতীয় সংসদ, এটি একটি, আবার কেউ কেউ গণভোটের কথাও বলেছে। তো সুতরাং নানা হিসেব নিকেশ আছে, এর মধ্যে একটা জায়গায় আসতে হবে সরকারকে। এখন সরকার যেমন ধরুন আগামী বছর জুনের মধ্যে সরকার নির্বাচন করার কথা বলছে, এখন জুনের মধ্যে নির্বাচন হবে, কোন নির্বাচন হবে, তাহলে সেখানে ঐকমত্যে পৌঁছতে হবে। এখন যদি যেটি এনসিপির মুখপাত্র বলেছেন যে একটি দলের সাথে আলোচনায় যদি সময় দিতেন অন্যরা বিরাট অসন্তুষ্ট হতেন, এখন যে দলের সাথে আলোচনা হলো সেই দলটি তো অসন্তুষ্ট হয়েছে। এখন এই সবার অসন্তুষ্ট সন্তুষ্ট
এটির একটা হিসেব নিকেশ করেই কিন্তু সরকারকে সিদ্ধান্তটা সরকারকেই দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। শহীদুল ইসলাম বাবুল, এনসিপি সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছে যাতে তারা গণপরিষদ ও আইন সভায় অগ্রসর হতে পারে। জুনে কোন নির্বাচন হবে, গণপরিষদ না জাতীয় সংসদ? আমি জানি না কি হবে, এনসিপি জানে। তারা কয়েকদিন পর পর একটা দাবি দেয়, আবার নিজেরাই তারপরে ভুলে যায় কয়েকদিন পরে। কয়েকদিন আগে বললো কি শহীদ মিনারে ঘোষণা দিল কি হবে যেন, একটা 24শে জুলাই নিয়ে একটা প্রোক্লেমেশনের, এখন তো দেখি আর কেউ কিছু বলে না, ভুলে গেছে। হ্যাঁ, তারপরে এরকম একটা দাবি, তারা এরকম গণপরিষদ, এই নির্বাচন ওই নির্বাচন, পরে আর তারাই ভুলে যায়। এটা হলো কি বলবো, এই ধরনের বক্তব্য বাস্তবতা। আর একটা রাজনৈতিক দলই, এই নতুন গঠিত রাজনৈতিক দল, সবেমাত্র শিশু রাজনৈতিক দল বলতে পারি আমরা, বা একেবারে ছোট চারা গাছ, তারাই এই ধরনের বক্তব্য দিচ্ছে। অন্য কোনো রাজনৈতিক দল এরকম খুব কেউ কিছু বলেছে আমি জানি না। তাদের গণভিত্তি কতটুকু যারা বলেছে বা কি বলছে, তাদের প্রভাব কি সরকারের ভিতরে, ওই কারণেই শুধু বলছে কিনা আমি জানি না। এই ধরনের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতি দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এইখানে এই ধরনের কি বালখিল্য কথাবার্তা বা দায়িত্বহীন জ্ঞানহীন কথাবার্তা, যেটা সম্ভব না, যেটা অবাস্তব, সেই ধরনের কথাবার্তা বলে ইতিবাচক রাজনীতির যে ভাইব তৈরি হচ্ছে বা হতে পারত, সেই জায়গাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে আমরা বিশ্বাস করি। তারা যেমনটি বলে যে সংবিধান দেশে ফ্যাসিবাদ কায়েমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। সংবিধান কিছুই ভূমিকা রাখে নাই। সংবিধানে কি লেখা আছে যে শেখ হাসিনা রাতের বেলায় ভোট করবে? লেখা আছে? আপনি বলেন। বা ভোটের আগে ভোট নির্বাচিত হয়ে যাবে? সংবিধান কোনোই বিষয় না। আপনি সংবিধান ক্ষমতার মদমত্তে আপনি সংবিধানকে পায়ের তলায় ফেলেও শাসন করতে পারবেন, না হলে তো পৃথিবীতে শরীর শাসনের জন্ম হইতো না। সব জায়গায় সংবিধান মেনে শরীর শাসনের জন্ম হয়েছে? পৃথিবীর কোন সংবিধানে শরীর শাসকের প্রভিশন আছে? নাই তো। তো এইসব বলে টলে তো কোনো লাভ নাই। শোনেন, আমি বলি, আপনারা কেউ হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমরা একটা এই 54 বছরে এগিয়েছি, পিছিয়েছি। বিশেষ করে এই 15 বছরের হাসিনার শাসনটা, এর আগে ভালো মন্দ মিলিয়েই আমরা ছিলাম। এই 15 বছর শাসনটা আমাদেরকে একেবারে কি বলে, ওই যে ঘরপোড়া গরুর মতো, এখন সিঁদুর মেঘ দেখলে আমরা ভয় পাই। অনেক সংস্কার হয়ে গেছে আমি মনে করি। কেন হয়েছে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে কিছু ক্লাউন ছিল, শেখ হাসিনা ছিল, তাদের কাজই ছিল বিদ্বেষ তৈরি করা, খেস্তি খেয়ার করা। টেলিভিশনে প্রতিদিন আমরা দেখতাম মিথ্যা অসত্য বক্তব্য জনগণের নাম করে করে। হ্যাঁ, সেরকম বক্তব্য তো এখন কেউ দিচ্ছে না। প্রফেসর ইউনূসও দিচ্ছে না, বিএনপি কোনো নেতারাও দিচ্ছে না। একটা স্বস্তির পরিবেশ তো আছে। এই যে টকশোতে বসে মারামারি, লাঠালাঠি, হ্যাঁ, এরকম ঘুষাঘুষির মতো পরিবেশ ছিল তো, আপনার এখানেও তো ছিল, আপনি দেখেছেন। সেই পরিবেশ কি আছে? বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রভিশনকে উঠেই দেওয়া হচ্ছিল, সেটা আবার নতুন করে আমরা সংযোজন করতে পারছি। আমরা একটা ইলেকশন কমিশন তৈরি করতে পারছি নিরপেক্ষ। এবং আগামী দিনে আমার বক্তব্য হলো কি, এটাও তো একটা গুরুত্বপূর্ণ সংস্কার আমি মনে করছি। তারপরে এই যেই সংস্কারের যেই বিষয়গুলো আমরা ঐক্যমত পোষণ করেছি, সমস্ত রাজনৈতিক দল করেছি, বা সংস্কার কমিশন যে প্রস্তাবনা করেছে, তার অনেকগুলোই তো আমরা ঐক্যমত পোষণ করেছি। এই যে কি বলে, এই কেয়ারটেকার সরকার প্রভিশনের কথা বলেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলেন, পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলেন, 100 মহিলা আসনের কথা বলেন, তারপরে আপনি কি বলেন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী, এটাও তো আমাদের নতুন অর্জন। হ্যাঁ, এবং আমি তো মনে করি না আগামী দিনে কেয়ারটেকারের প্রভিশনকে কেউ ইচ্ছা করলে ছুঁড়ে ফেলে দিতে পারবে। এটা পারার সুযোগ তো নাই। সেই জন্য আমি মনে করি অনেক পরিবর্তন। এবং আমরা আজকে যে পরিবর্তনের কথা বলছি, যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারের 80% অর্জন হয়ে যাবে যদি একটা প্রভাবমুক্ত কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করতে পারি। জাস্ট একটা, এবং একটা ইলেকশন কমিশন আমরা তৈরি করতে পারি আমি মনে করি। এবং এটাকে যদি কন্টিনিউ করতে পারি, আগামী যে সরকার আসবে সেই সরকারও যাতে এখানে প্রভাব বিস্তার না করতে পারে পরবর্তী নির্বাচনের জন্য, এই নির্বাচন এবং পরবর্তী নির্বাচন, তাহলেই কিন্তু আপনার সংস্কারের অনেক বিষয় অর্জিত হয়ে যাবে। এবং মানে গ্রাজুয়ালি আপনি অ্যাডভান্স হবেন। আপনি একদিনে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আপনি 100%, এটা গাছের আপেলের মতো না যে পারলেন আর খাইলেন। নির্বাচন কার অধীনে চাইছে বিএনপি? অন্তর্বর্তী সরকার না কেয়ারটেকার গভর্নমেন্ট? না, আমরা তো এদের অধীনেই চাচ্ছি। আমরা এখন পর্যন্ত বলছি যে এরাই করুক। হ্যাঁ, এদের পর আমরা আস্থা রাখছি, এখনো আস্থা ফেলে দিইনি। সে আস্থার দায়িত্বটা, ভারটা তাদেরকে বোঝার প্রয়োজন আছে, এটাই মনে করছি। এখন বিএনপি ধরেন, আপনি যেটা বলছিলেন যে বিএনপি আন্দোলন করবে কিনা, কর্মসূচি দিবে কিনা, আচ্ছা আপনি বলেন, বিএনপি কোনো কর্মসূচি দিল না, বিএনপি যদি কয় যে আমরা খালি এই সরকারের সাথে নাই, তাহলে কি সরকার সামাল দিতে পারবে? শুধু এতটুকু বলে কর্মসূচি দেওয়ার দরকার নাই। ইজ ইট পসিবল? অনেক সংকট অনেক আছে। আপনি যে দুষ্টামি যদি করতে থাকেন, বিএনপির দুষ্টামি করার প্রয়োজন নাই। ওপেন যদি বিএনপি বলে যে আমরা এই সরকারের সাথে ছিলাম, এখন আর নাই, এটা কি সরকার পারবে এই ওজন নিতে? বিএনপির এই সমর্থনহীনতা এনসিপির উপর ভর করে, বা আরেকটা রাজনীতি, বা ওই ফেসবুকের উপর ভর করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সোহরাব হাসান। বিএনপি যদি সরকারের প্রতি সমর্থন না রাখে, তাহলে আসলে প্রভাবটা কি হতে যাচ্ছে?
ধন্যবাদ আপনাকে। বাবুল ভাইয়ের কথা এক ধরনের সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে মারা হলো এবং একই সঙ্গে এক ধরনের হুমকিও, প্রচ্ছন্ন হুমকিও। এখন সরকার সেই হুমকিটা কীভাবে নেবে জানি না। তবে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকেও কিন্তু শুধু নতুন না, নতুন পুরাতন সবাই আরেকটু বোধহয় দায়িত্বশীল হতে হবে। এ কারণে যে ক্ষমতায় যাওয়ার আগে এবং ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর কিন্তু দৃষ্টিভঙ্গি, আচরণ অনেক ভিন্ন আমরা দেখি। একটি সুষ্ঠু নির্বাচন এই সরকার করে দিল। সুষ্ঠু নির্বাচনের পর গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালিত হবে, সংসদ কার্যকর হবে এবং যেসব অঙ্গীকার আমরা যদি ধরি বিএনপি যে 31 দফা, সে 31 দফা কার্যকর হবে। আর আমি মনে করি যে সেটাও কিন্তু একটা বড়, যদি কার্যকর হয় সেটা একটা বড় অর্জন হবে। কিন্তু যদি কার্যকর না হয়, মানুষের মধ্যে কিন্তু এই সংশয়টাও আছে। সেক্ষেত্রে সব বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো জনগণকেও আশ্বস্ত করতে হবে। শুধু ধরে নিলাম যে বিএনপি চাপ দিয়ে ডিসেম্বরেই নির্বাচন করলো, তারপর কি হবে? তারপর সেখানে কিন্তু একচ্ছত্র ক্ষমতার চর্চা হবে না সবাইকে নিয়ে ক্ষমতা, গণতন্ত্র চর্চা হবে? এই ক্ষমতা চর্চা না গণতন্ত্র চর্চা, এটা হচ্ছে বাংলাদেশের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সংকট। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।